তাহলে স্টুডেন্টস আমরা কিন্তু ক্লাস 11 এর রিপিটার্সদের জন্য সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি কিছুটা পার্ট স্টার্ট করেছিলাম। তার মধ্যে ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি অ্যান্ড নেচার অফ দ্য ম্যাটার, এই পার্টটা কিন্তু অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে, তাই তো? নেক্সট যেটা বলেছিলাম যে আমাদের পড়তে হবে প্রপার্টিজ অফ দ্য ম্যাটার। আমরা নেচার পড়লাম, পিওর সাবস্টেন্স, তারপরে কম্পাউন্ডস কি, এলিমেন্টস কি, বা সেখানে আমরা দেখলাম এলিমেন্ট কি, পিওর সাবস্টেন্স কি, ঠিক আছে, এই সবগুলো জানলাম আমরা। তারপর হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস, এই ব্যাপারগুলো, মিক্সচারটা হোমোজেনিয়াস হলে কিরকম হবে, হেটেরোজেনিয়াস হলে কিরকম হবে, সেইগুলো ডিসকাস করেছিলাম। এবার দেখবো এই যে ম্যাটার, এটার নেচারটা কিরকম হয় সেটা পড়লাম, কিন্তু তাদের কিছু প্রপার্টিজও তো আছে। সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে, কিছু কেমিক্যাল প্রপার্টিজ আছে। ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কি আছে? কালার, অর্ডার, মেল্টিং পয়েন্ট, এতদিন তোমরা অলরেডি জানো যে ফিজিক্যালের মধ্যে কোনগুলো পড়ে। আর কেমিক্যালের মধ্যে কম্পোজিশনটা কিরকম, কি কোন 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 জিনিস, সাবস্টেন্স বা অবজেক্ট গুলো দিয়ে একটা এলিমেন্ট তৈরি হয়েছে, হ্যাঁ, একটা ম্যাটার তৈরি হচ্ছে, বা কম্বাস্টিবিলিটি, বা কম্বাস্টিবিলিটি মানে কতটা দ্রাহ্য, বা ধরো অ্যাসিডের সাথে রিয়াকশন, বেসের সাথে রিয়াকশন, এই ব্যাপারগুলো হচ্ছে সবই কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে পড়ে। আর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি, অর্ডার, কালার, এগুলো কিন্তু সবই পড়ে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে। এবার এই ফিজিক্যাল প্রপার্টিজ ক্যান বি মেজার্ড অর অবজার্ভ without changing the identity or the composition of the substance. সেই সাবস্টেন্সটা বা ব্যাটারটার আমরা কম্পোজিশন বা আইডেন্টিটি চেঞ্জ না করেই কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজটা মেজার করতে পারি বা অবজার্ভ করতে পারি, ঠিক আছে? তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ মেজার করা যায় বা অবজার্ভ করা যায় উইদাউট চেঞ্জ অফ the identity and composition of the substance. Measurement or observation of chemical properties, কিন্তু chemical properties এ যদি আমি মেজারমেন্ট করতে চাই বা অবজারভেশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার একটা কেমিক্যাল চেঞ্জ দরকার। কেমিক্যাল একটা চেঞ্জ না করে তার কিন্তু মেজারমেন্ট করতে আমি পারবো না, তাই তো? কেমিক্যাল চেঞ্জ করে তবেই কিন্তু কেমিক্যাল প্রপার্টিজ মেজারমেন্ট বা অবজার্ভ করা যায়। এবার মেজারমেন্ট অফ দ্য ফিজিক্যাল প্রপার্টি ডাজ নট রিকোয়ার অকারেন্স অফ এ কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জের পরিবর্তন করে কখনোই ফিজিক্যাল প্রপার্টিজ কিন্তু মেজারমেন্ট হচ্ছে না। এক্সাম্পল দেখো, কেমিক্যাল প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশনস অফ ডিফারেন্ট সাবস্টেন্স, লাইক ধরো অ্যাসিডিটি, বেসিসিটি, কম্বাস্টিবিলিটি, এই জাস্ট যেটা পড়লাম, ঠিক আছে? কেমিস্ট ডেসক্রাইব, ইন্টারপ্রিট অ্যান্ড প্রেডিক্ট। কেমিস্ট যারা আছেন মানে রসায়নবিদ যারা, তারা কিন্তু ডেসক্রাইব করতে পারে, ইন্টারপ্রিট করতে পারে বা প্রেডিক্ট করতে পারে বিহেভিয়ার অফ দ্য সাবস্টেন্স অন দ্য বেসিস অফ নলেজ অফ দেয়ার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। তার মানে ওই সাবস্টেন্সটার ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজটা সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারে, তোমার ইন্টারপ্রেট করতে পারে, সেটার ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু এক্সামিন করতে হবে। বেসিস অফ নলেজটা জানতে হবে, সেই সাবস্টেন্সটার বিহেভিয়ারটা জানতে হবে, তবেই সেই কেমিস্ট কিন্তু সেই অবজেক্ট বা সাবস্টেন্সটার নেচার ওনারা এক্সপ্লেন করতে পারবেন বা ডিসক্রাইব করতে পারবেন, ঠিক আছে? এবার দেখো মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টিজ। Quantitative measurement of properties is required for scientific investigation. সায়েন্টিফিক কিছু ইনভেস্টিগেশনের জন্য প্রপার্টিজ গুলোর যে কোয়ান্টিটেটিভ একটা মেজারমেন্ট সেটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে? মেনি প্রপার্টিজ অফ ম্যাটার, ধরো লেন্থ, এরিয়া, ভলিউম, কোনো জায়গাকার কোনো ধারের একটা কোনো রুমের, ধরো এখান থেকে এতটা অবধি তার লেন্থটা কত, ঠিক আছে, তার লেন্থটা কত, সেই এরিয়াটা কত জায়গা জুড়ে আছে, ভলিউমটা কত, সেগুলো কিন্তু কোয়ান্টিটেটিভ, মানে কিন্তু পরিমাণ করা যায়, সেটা মেজার করা যায়। এগুলো তো এক একটা ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে পড়ছে। এবারে দেখো এটা কিন্তু তাহলে বলছে কোয়ান্টিটেটিভ ইন নেচার, যেটা আমি বলছিলাম ওই ম্যাটারের যে প্রপার্টিজ, ধরো লেন্থ, এরিয়া, ভলিউম, এগুলো। এনি কোয়ান্টিটেটিভ অবজারভেশন or measurement is represented by a number
followed by units in which it is measured. তার মানে এই যে কোয়ান্টিটেটিভ অবজারভেশন বা মেজারমেন্ট, যে কোনো কোয়ান্টিটেটিভ অবজারভেশন বা মেজারমেন্টটা এটা কিন্তু একটা নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেটা হচ্ছে একটা ইউনিট দ্বারা ফলো হয়। এক্সাম্পল দ্বারা বুঝে যাবে যে ইন হুইচ ইট ইজ, যার মাধ্যমে এটা মেজার করা হচ্ছে। তাহলে ফর এক্সাম্পল ধরো লেন্থ অফ এ রুম ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ 6 মিটার। 6 মিটার, এম হচ্ছে মিটার, তার মানে 6 হচ্ছে নাম্বার, এম ডিনোটস মিটার, দ্য ইউনিট ইন হুইচ দ্য লেন্থ ইজ মেজার। তাহলে এই ইউনিটটার মাধ্যমে আমরা কিন্তু লেন্থটা মেজার করতে পারছি, ইউনিটটার মাধ্যমে আমরা কিন্তু লেন্থ মেজার করতে পারছি। তাহলে লেন্থ ধরো রুমের লেন্থ বা যে কোনো জায়গাকার লেন্থ তুমি মাপতে চাও, লেন্থ কত মাপতে চাও, সেটা কিন্তু 6 মিটার। 6 মিটার, তাহলে 6 হচ্ছে একটা নাম্বার, তার মানে বলছে যে কোয়ান্টিটেটিভ অবজারভেশন বা মেজারমেন্টটা রিপ্রেজেন্ট করা হয় বাই এ নাম্বার ফলোড বাই ইউনিট, ইউনিটটা কি মিটার, ঠিক আছে, যার মাধ্যমে লেন্থটা মেজার হচ্ছে। হলো earlier two different systems of measurement, that is English system or metric system, were being used in different parts of the world. আগে কিন্তু এই ইংলিশ সিস্টেম আর মেট্রিক সিস্টেম ইউজ করা হতো মেজারমেন্টের জন্য। metric system, which originated in France in late 18th century, was more convenient as it was based on the decimal system. এটা কিন্তু ফ্রান্সে চালু হয়েছিল, এটার অরিজিন হচ্ছে ফ্রান্স, ঠিক আছে। এটা কিন্তু খুবই কি বলবো মানে 18th সেঞ্চুরিতে হয়েছিল, একদম লেট 18th সেঞ্চুরি, একদম 18th সেঞ্চুরির শেষের দিকে, ঠিক আছে, ফ্রান্সে এই মেট্রিক পদ্ধতিটা কিন্তু তোমার অরিজিনেটেড হয়েছিল, যেটা খুবই কনভেনিয়েন্ট মানে খুব সুবিধাজনক ছিল, কারণ এটা হচ্ছে বেস করেছিল ডেসিমাল সিস্টেম। তোমরা দশমিক সংখ্যা পড়েছো না, সেই দশমিক সংখ্যার উপর বেস করে এটার বেসটা তৈরি হয়েছিল, দশমিক মানে ডেসিমাল সিস্টেমের উপর বেস করে। Left need of a common standard system was left by the scientific community. তাহলে এটার একটা মানে পরে আর কি যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটি একটা একদম সিম্পল স্ট্যান্ডার্ড একটা সিস্টেম এর প্রয়োজন কিন্তু ওনারা অনুভব করলেন, সেটা হচ্ছে আমাদের তোমার এস্টাবলিশ হলো 1960-তে। দেখে নাও, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটা এসআই একক বলে। এসআই ইউনিট তোমরা পড়ো না, এসআই ইউনিট, সিজিএস ইউনিট, তাই তো। তাহলে এসআই ইউনিট হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটস হচ্ছে এসআই। এটা হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম, ইন্টারন্যাশনাল ডি ইউনিটস অ্যাব্রিভিয়েট অ্যাজ এসআই, ঠিক আছে। Established by the 11th General Conference of Weights and Measures, weight and measure, তাহলে কিন্তু কি বলছে না, CGPM from Conference General this weights and measure, তাহলে বলছে যে এটা কিন্তু মেজারমেন্ট আর ওয়েটের কনফারেন্সে কিন্তু এটা 11th জেনারেলের মাধ্যমে এস্টাবলিশড হয়েছিল। CGPM হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল ট্রিটি অর্গানাইজেশন ক্রিয়েটেড বাই এ ডিপ্লোম্যাটিক treaty known as Mitre Convention. Mitre Convention, তাহলে CGPM হচ্ছে কনফারেন্স জেনারেল ডিস ওয়েটস এন্ড মেজার। এটা হচ্ছে একটা কি বলবো মানে ইন্টার গভর্নমেন্টাল ট্রিটি অর্গানাইজেশন, যেটা 1875 খ্রিস্টাব্দে প্যারিসে সাইন হয়েছিল, মিটার কনভেনশন নামে পরিচিত একটা ডিপ্লোম্যাটিক ট্রিটি। ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক চুক্তি, ঠিক আছে। এবার দেখো যেটা মেন এখানে বলার সেটা হচ্ছে যে এসআই ইউনিট ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম কি বলছে না, ইন্টারন্যাশনাল সিস্টেম মানে এসআই সিস্টেম হ্যাভ 7 বেস ইউনিট, এটার আবার 7টা বেস ইউনিট আছে, ঠিক আছে। দিস ইউনিট পার্সন টু দ্য 7 ফান্ডামেন্টাল সায়েন্টিফিক কোয়ান্টিটি, এগুলো কিন্তু একদম সায়েন্টিফিক কোয়ান্টিটির সাথে কিন্তু রিলেটেড। আদার যে ফিজিক্যাল কোয়ান্টিটি ধরো স্পিড, ভলিউম, ডেনসিটি, এগুলো কিন্তু ডিরাইভড হয় এই কোয়ান্টিটিগুলো থেকেই, ঠিক আছে। এই কোয়ান্টিটিগুলো থেকেই আবার আমরা এসআইতে মোট বেস মানে 7 বেস ইউনিট আছে,
সেখান থেকে আমরা আবার স্পিড, ভলিউম, ডেনসিটি এগুলোকে ডিরাইভ করতে পারি। এই টেবিলটা দেখো, এই টেবিলটা কিন্তু জাস্ট এসআই ইউনিট বা তোমার যে সিম্বল ফর কোয়ান্টিটি, কোয়ান্টিটিগুলোর সিম্বল বা এসআই ইউনিটের যে সিম্বল, এসআই ইউনিটটা কি এবং তার সিম্বলটা কি, সেই প্রত্যেকটা জেনে রাখা কিন্তু একদম গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বেস ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমরা যেটা পড়ছিলাম, লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক টেম্পারেচার, অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স, লিউমিনিয়াস ইন্টেন্সিটি। এইগুলো সিম্বলগুলো দেখতে পাচ্ছ, লেন্থে এল, এম এ হচ্ছে মাস, টি তে টাইম, ইলেকট্রিক কারেন্টে আই, ইলেকট্রিক কারেন্টে হচ্ছে আই, থার্মোডাইনামিক টেম্পারেচারে টি, ক্যাপিটাল টি, সেখানে কিন্তু অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স, সাবস্টেন্সটা কত পরিমাণে আছে সেটা কিন্তু স্মল এন দ্বারা, এন পরিমাণ, এন পরিমাণ, এন মোল বলি না, এন মোল পরিমাণ, তাহলে সেই সাবস্টেন্সটার অ্যামাউন্ট সেটা। লিউমিনিয়াস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য, দীপন শক্তি, মানে একটা ক্যান্ডেলা বলতে পারো যাকে, যার এসআই ইউনিটটা হচ্ছে ক্যান্ডেলা, সিম্বল হচ্ছে সিডি। সেরকমই অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ক্ষেত্রে মোল, এম ও এল, নেম হচ্ছে এসআই ইউনিটটার নাম হচ্ছে এম ও এল ই, মোল, আর সিম্বল হচ্ছে এম ও এল। টেম্পারেচারের হচ্ছে কেলভিন, ক্যাপিটাল কে, অ্যাম্পিয়ার হচ্ছে ক্যাপিটাল এ, সেকেন্ড স্মল এস, কিলোগ্রাম হচ্ছে মাসের ইউনিট, কত মানে ওয়েট কত, মাস কত তার, না 1 কেজি বলি না, 1 কেজি 2 কেজি, তাহলে সেটা হচ্ছে মাস। লেন্থ কতটা, লেন্থ 6 মিটার আমরা বললাম না, সেটা হচ্ছে তাহলে এসআই ইউনিটস গুলো আমরা পড়লাম। এসআই এর আবার 7টা যে বেস ইউনিট আছে সেটা পড়লাম। আচ্ছা, ডেফিনেশনস অফ দ্য এসআই বেস ইউনিট, এটা আমরা দেখছিলাম, ডেফিনেশন গুলো দেখব। এসআই সিস্টেম অ্যালাউ করেছে ইউজ অফ প্রিফিক্স টু ইন্ডিকেট দ্য মাল্টিপল অর সাব মাল্টিপল অফ এ ইউনিট। মাল্টিপল অর সাব মাল্টিপল গুলোকে ইন্ডিকেট করার জন্য কিন্তু এসআই সিস্টেমে কিছু প্রিফিক্স ইউজ হয়। এসআই সিস্টেমে তাহলে কিছু প্রিফিক্স ইউজ হয় কিসের জন্য, কিছু মাল্টিপল আর সাব মাল্টিপল ইউনিট গুলোকে ইন্ডিকেট করার জন্য। এবার যেটা বলছিলাম যে এসআই এর যে 7টা বেস ইউনিটের কথা বললাম, লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক টেম্পারেচার, অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স অ্যান্ড লিউমিনাস ইন্টেন্সিটি, এই যে 7খানা আমরা বেস ইউনিট, এসআই এর বেস ইউনিট মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এর বেস ইউনিট গুলো পড়লাম, তার কিছু ডেফিনিশন দেওয়া আছে। তোমরা এটা কিন্তু গল্পের মতন করে পড়তে পারো, আর এমনি জাস্ট ইউনিট গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে কোনটা কিসের ইউনিট এখানে কিন্তু জাস্ট মনে রেখো, ঠিক আছে। আর এই ডেফিনেশন গুলো তোমরা একটু পড়ে আমাকে জানিও যে তোমরা বুঝতে পারছো কিনা। এখানেও সেম দেখো, থার্মোডাইনামিক টেম্পারেচার, অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স, যেটা হচ্ছে দেখো যেরকম একটা বলেও দিচ্ছি, মোল, সিম্বল হচ্ছে MOL, এসআই ইউনিট হচ্ছে অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স। 1 মোল কন্টেন করে এক্স্যাক্টলি 6.02 to 14076 into 10 to the power 23 এলিমেন্টারি এন্টিটিস। ঠিক আছে, এইভাবে এই যে নাম্বারটা হচ্ছে ফিক্সড নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। ঠিক আছে, অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের একটা ফিক্সড নিউমেরিক্যাল ভ্যালু এটা। ঠিক আছে, এইগুলো যেমন তোমরা পরেও পড়বে, এগুলো কিন্তু পরেও জানতে পারবে, তাই তো। এই ক্যাপিটাল এন এ দিয়ে যাকে ডিনোট করা হয় অ্যাভোগাড্রো কনস্ট্যান্টকে, যেটা হচ্ছে মোল ইনভার্স, মোল ইনভার্স হচ্ছে যে পয়েন্ট ইজ কল্ড অ্যাভোগাড্রো নাম্বার। এই যে 6.022 into 10 to the power 23 এটাকে কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার বলে। এটা তোমরা ক্লাস 10 এ পড়েছো, তাই তো। এই ব্যাপারগুলোই কিন্তু ডেফিনেশন গুলো দেওয়া আছে। এবার যেটা প্রিফিক্স বলছিলাম, প্রিফিক্স ধরো মিটার বা আরো যে আমাদের কি বলে, মিটারের সাথে তোমার যে মাস, মাসের ইউনিট কি, মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, মোল, কেলভিন। এই যে আমরা সব মানে এসআই এর বেস ইউনিট গুলোর কথা বললাম, এখানে দেখো মাল্টিপল, মাল্টিপল আর সাব মাল্টিপলের ক্ষেত্রে কিন্তু প্রিফিক্স ইউজ হয়। দেখো 10 to the power -24 ইয়ক টু, যদি 10 to the power -9 হয় তাহলে ন্যানো,
ন্যানোমিটার বলে না, মাইক্রোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, এইগুলো জাস্ট জানলেই হবে। এত জিজা, টেরা, পেটা, এক্সা, যেটা, এইসব এগুলো থেকেও মেন যেগুলো তোমরা জানো ওইগুলো, যে মাইক্রো, ন্যানো, মিলি, সেন্টি, ডেসি, ডেকা, হেক্টো, কিলো, পিকোমিটার, এইগুলো জাস্ট জেনে রাখলেই হবে। এবার চলো দেখো মাস অ্যান্ড ওয়েট বলতে কি বোঝায়। মাস অফ এ সাবস্টেন্স, একটা সাবস্টেন্সের মাস বলতে কি বোঝায়, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য ম্যাটার প্রেজেন্ট, কত পরিমাণ সাবস্টেন্সটা আছে সেটাই হচ্ছে তার মাস। কত পরিমাণ সাবস্টেন্সটা আছে, সাবস্টেন্সটা কত পরিমাণ আছে সেটাই হচ্ছে তার মাস। আর ওয়েট হচ্ছে ইজ দ্য ফোর্স exerted by the gravity on an object, exerted by gravity on an object। তাহলে এটাকে কিন্তু ওয়েট বলছি। তাহলে ওয়েট বলতে কিন্তু বোঝাচ্ছে যে, ওয়েট বলতে বোঝাচ্ছে যে ওই অবজেক্টটার ওপর যে একটা গ্র্যাভিটি আছে, মানে কি অভিকর্ষজ বল প্রযুক্ত হয়, সেটাই হচ্ছে যে ওয়েট। ঠিক আছে, ওই বস্তুটার ওপর, ওই অবজেক্টটার ওপর যে একটা অভিকর্ষজ বল প্রযুক্ত হচ্ছে সেটাই হচ্ছে তার মাস। ঠিক আছে, মাস অফ এ সাবস্টেন্স কনস্ট্যান্ট, মানে আর ওয়েট একটা বলছে মাস বললাম কি আমরা, যে একটা সেই কত পরিমাণ ম্যাটার প্রেজেন্ট আছে, অ্যামাউন্ট অফ দ্য ম্যাটার, অ্যামাউন্ট অফ দ্য ম্যাটারটাই হচ্ছে মাস। আর ওয়েট হচ্ছে ফোর্স এক্সার্টেড বাই গ্র্যাভিটি অন অ্যান অবজেক্ট। এবার মাস কিন্তু সবসময় কনস্ট্যান্ট হয়, কিন্তু ওয়েট কিন্তু মে ভ্যারি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ডিউ টু চেঞ্জ ইন গ্র্যাভিটি। একটা জায়গা থেকে যখন আর একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেই সাবস্টেন্সটাকে, তার মাস কিন্তু কনস্ট্যান্ট থাকে, তো সেই পরিমাণই তো নিয়ে যাচ্ছে। কিন্তু যে জায়গা থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে দেখো একটা জায়গা থেকে তো আর একটা জায়গায় যাচ্ছে, তার ওয়েটটা কিন্তু ভ্যারি করছে সেই অনুযায়ী। সেখানে তাহলে একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন যাচ্ছে, তার গ্র্যাভিটি তো চেঞ্জ হচ্ছে, অভিকর্ষজ যে বল প্রযুক্ত ছিল সেটাই তো তার ওয়েট, তাহলে গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে। তাহলে ইউ শুড বি কেয়ারফুল ইন ইউজিং দিস টার্ম, এই টার্মগুলো ইউজ করার সময় তো কিন্তু তোমাকে কেয়ারফুল থাকতে হচ্ছে। ঠিক আছে, গ্র্যাভিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। The mass of a substance can be determined accurately in the laboratory by using an analytical balance। সেই তোমরা দেখবে সম্ভবত ফিজিক্সে তুলা যন্ত্র তোমরা প্র্যাকটিক্যালে করে থাকবে, তুলা যন্ত্র ইউজ হয়। তুলা যন্ত্র অ্যানালাইটিক্যাল ব্যালেন্স যেটাকে বলে, তুলা যন্ত্র কিন্তু আমাদের ইউজ করার মাধ্যমে কেমিস্ট্রিতেও কিন্তু প্র্যাকটিক্যালে দেখবে, কোনো ফিজিক্সেও দেখবে, কেমিস্ট্রিতেও দেখবে, ফিজিক্সে বেশি করে আরো দেখতে পাবে বা কেমিস্ট্রিতেও দেখতে পাবে যদি প্র্যাকটিক্যাল তোমাদের স্কুলে করিয়ে থাকে, যে কোনো সাবস্টেন্সের যে তোমার মাসটা, কোনো সাবস্টেন্সের মাসটা ডিটারমাইন করা যায় ল্যাবরেটরিতে অ্যাকিউরেটলি, একদম পারফেক্ট ভাবে কিন্তু ডিটারমাইন করা যায় অ্যানালাইটিক্যাল ব্যালেন্সের মাধ্যমে। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ এবার দেখো, however its fraction named as gram is used in the laboratory due to smaller amount of chemical used in chemical reaction। কি বলছে না, তোমার ল্যাবরেটরিতে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানোর জন্য যে কেমিক্যালস গুলো একদম স্মল কোয়ান্টিটিতে কিন্তু এদের পরিমাপ করতে হয়, একদম স্মল কোয়ান্টিটিতে। ঠিক আছে, একদম স্মল কোয়ান্টিটিতে পরিমাপ করতে হয়, তাই এটাকে আবার এই যে 1 কেজি বলছিলাম আমরা, ঠিক আছে 1 কিলো 1 কিলোগ্রাম বলছিলাম, সেটাকে কিন্তু একদম ভগ্নাংশ গ্রাম ইউনিটে ইউজ করা হয়। ঠিক আছে, ল্যাবরেটরিতে কিন্তু 1 কিলোগ্রাম হিসেবে না, তাকে কিন্তু একদম স্মলার অ্যামাউন্টে করে নেওয়া হয়, সেটা হচ্ছে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এইভাবে। এবার দেখো আমরা পড়ছিলাম মাস আর ওয়েট, এবার আসছি ভলিউম। ভলিউম হচ্ছে অ্যামাউন্ট অফ স্পেস অকুপাইড বাই এ সাবস্টেন্স। ভলিউম হচ্ছে একটা সাবস্টেন্সের দ্বারা অকুপাইড একটা স্পেস, সেই অ্যামাউন্টটাই হচ্ছে ভলিউম। একটা সাবস্টেন্সের দ্বারা অকুপাইড হয়ে আছে একটা স্পেস, তার অ্যামাউন্টটাকে বলছি ভলিউম। ইট হ্যাজ ইউনিট, এটার ইউনিট হচ্ছে লেন্থ কিউ।
এটার ইউনিট তাহলে কি? ইউনিট হচ্ছে লেন্থ কিউব। যা লেন্থ, তার লেন্থের ইউনিট কি? লিখে দাও সবাই লাইভ চ্যাটে যে লেন্থের ইউনিট কি। লেন্থ ইউনিট আমরা এই জাস্ট পড়লাম, লেন্থের এসআই ইউনিট, লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার। তাহলে ভলিউম কি হবে? মিটার কিউব, তাই তো? এসআই সিস্টেম অনুযায়ী ভলিউমের ইউনিট হলো এম কিউব, মিটার কিউব। বাট এগেইন ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি স্মলার ভলিউম আর ইউজড। কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এটা খুব ভালো করে একদম মনে করে রেখে দাও যে স্মলার ভলিউম কিন্তু ইউজ হয়। আমি মিটার কিউব থেকে তাহলে আমাকে কিন্তু আরো কমে আনতে হবে, সেন্টিমিটারে আনতে পারি। একটা কমন ইউনিট আছে লিটার। লিটার কিন্তু ভলিউমের ইউনিট, এটা কিন্তু এসআই ইউনিট নয়। কমন ইউনিট হচ্ছে লিটার, সেটা কিন্তু এসআই ইউনিট হয় নয়, যেটা মেজারমেন্টের জন্য ইউজ হয়। মানে ভলিউম অফ দ্য লিকুইড, লিকুইড মেজারমেন্টের জন্য কিন্তু লিটার ইউজ হয়। 1 লিটার 1000 মিলিলিটার, তাহলে সেটাকেও কিন্তু দেখো একদম স্মলার ভলিউমে করে নেওয়া হয়, কারণ ল্যাবরেটরিতে সবসময় স্মলার ভলিউম ইউজ হয়। সেরকমই 1000 সেমি কিউব, 1000 সেমি কিউব সেটা 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব। 1000 সেমি কিউব মানে 1 ডেসিমিটার কিউব। এইভাবে স্মল একটা পার্টে ভলিউমে ভগ্নাংশে ভেঙে নেওয়া হয়, এটা কিন্তু স্মল পার্টে ভেঙে নেওয়া হয়। ঠিক আছে, একদম বিগ ইউনিট ইউজ হয় না, যেমন কিন্তু কিলোগ্রাম ইউজ হচ্ছে না, বা মিটার কিউব ইউজ হয় না, সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব এইভাবে ইউজ হয়। গ্রাম এইভাবে কিন্তু সেটা হচ্ছে মাস আর ওয়েটের ক্ষেত্রে, আর ভলিউমের ক্ষেত্রে কিন্তু এইগুলো। দেখো এখানে এই অ্যানালাইটিক্যাল ব্যালেন্স যেটা বলছিলাম, দেখো এখানে যেটা ব্যালেন্স করা হয় এখানে রেখে, এই যে প্যান গুলো রয়েছে, দেখো প্যান গুলো রয়েছে এখানে, কিন্তু তোমার যে সাবস্টেন্সটা রেখে মেজারমেন্ট করা হয়, সাবস্টেন্সটা এখানে রাখা হয়, এখানে রেখে মেজারমেন্ট করা হয়। লেভেলিং স্ক্রু রয়েছে, একটা বিম রয়েছে, রাইডার ক্যারিয়ার রয়েছে, নব রয়েছে যাতে দিয়ে একদম ফিট করা থাকে আর কি জিনিসগুলো। পয়েন্টার অ্যান্ড স্কেল রয়েছে, একটা স্কেল রয়েছে যার মাধ্যমে মেজারমেন্টটা করা যায়। ঠিক আছে, ডিফারেন্ট ইউনিটস ইউজ টু এক্সপ্রেস দ্য ভলিউম। তাহলে ভলিউমকে এক্সপ্রেস করার জন্য অনেক ইউনিট আমরা পড়লাম, লিটার পড়লাম, ফার্স্টেই যেটা পড়েছি লেন্থ কিউব, লেন্থ মানে মিটার, লেন্থের ইউনিট মিটার, তাহলে মিটার কিউব, সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব, মিলিলিটার, এই রকম কিন্তু আমরা ডিফারেন্ট ইউনিট পড়লাম ভলিউমকে এক্সপ্রেস করার জন্য। এইগুলো ক্যালকুলেশন যখন আসবে না তখন কিন্তু এই ইউনিটস গুলোই তোমাকে মাথায় রাখতে হবে। একটা ইউনিটের জন্য কিন্তু একটা তোমার টোটাল ম্যাথসটাই কিন্তু ভুল হয়ে যেতে পারে, সেটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে তোমাদের সবাইকে। ইন দ্য ল্যাবরেটরি ভলিউম অফ লিকুইডস অর সলিউশন, এগুলো কিন্তু এই গ্রাজুয়েটেড যে সিলিন্ডার দেখবে তোমরা প্র্যাকটিক্যালে দেখবে, প্র্যাকটিক্যালি কে কে দেখেছো আমাকে একটু বলবে। প্র্যাকটিক্যালি এই যে মেজারমেন্টের যে জিনিসগুলো সেগুলো সিলিন্ডার, বুলেট, পিপেট, এগুলো কে কে দেখেছো একটু লাইভ চ্যাটে লেখো দেখি কে কে দেখেছো। বা ফ্লাস্ক যেটা কনিক্যাল ফ্লাস্ক হয়, বা আয়তন ভলিউমেট্রিক ফ্লাস্ক যেটা একদম ভলিউম মেজার করার জন্য 1 লিটার, দেখো ছবিটা দেখেই বলো যে কি কে কে দেখেছো এরকম, বা কে কে হাতে ধরে দেখেছো। মানে আমার তো মনে হয় 12 আর রিপিটার্স যারা আছো তারা তো মানে প্রায় প্রত্যেকেই দেখেছো হবে, 12 আর রিপিটার্সরা প্রত্যেকেই হয়তো দেখেছো, একটু বলে দাও তো। আচ্ছা, এবার দেখো ভলিউম গেল, এবার হচ্ছে ডেনসিটি। দুটো প্রপার্টিজ যেটা আমরা পড়লাম, মাস আর ভলিউম, এটাকে যদি আমি ডিভিশন করে দিই, মাস ডিভাইড করে দিই মাস বাই ভলিউম, তাহলে কিন্তু আমি ডেনসিটি পেয়ে যাব। ডেনসিটি মানে ঘনত্ব, ঘনত্ব ভর বাই আয়তন, তাহলে ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে সেই অনুযায়ী তুমি মাসের যে ইউনিটটা পেয়েছো আর ভলিউমের যে ইউনিটটা পেয়েছো লিখে ফেলো। মাসের ইউনিট কি ছিল? কিলোগ্রাম, আর ভলিউমের কি ছিল? এম কিউব, মিটার কিউব, তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব বা কিলোগ্রাম মিটার ইন -3। উপরে চলে গেলে যখন মিটার কিউবটা যখন ইনটু হয়ে গেল উপরে, তখন তো মাইনাসে চলে আসে, নেগেটিভ হয়ে যায়। তাহলে এই হচ্ছে তাহলে এইভাবে তুমি ডেনসিটির ইউনিট পেয়ে গেলে। তাহলে ডেনসিটি বলতে অ্যামাউন্ট অফ মাস পার ইউনিট ভলিউম।
অ্যামাউন্ট অফ মাস, মাসের অ্যামাউন্টটা পার ইউনিট ভলিউম, ঠিক আছে, এটাকেই বলে ডেনসিটি। দিস ইউনিট ইজ কোয়াইট লার্জ, সেই জন্য এটার ক্ষেত্রেও সেম, কারণ স্মলার ভলিউম ইউজ হয়, আমরা ফার্স্টেই বলেছি যেহেতু স্মলার ভলিউম ইউজ হয় তাই জন্য বলছে যে তার জন্য গ্রাম পার সেমিতে হয়, সেমি কিউব। গ্রাম পার যদি দিয়ে দাও তাহলে তুমি সেমি কিউব লিখতে পারো, আর গ্রাম ইনটু দিলে সেমি টু দি পাওয়ার e-3 লিখতে হবে, ঠিক আছে। এক্সপ্রেস করা হয় ডেনসিটি ইউনিটটা, মাস হচ্ছে এক্সপ্রেস হচ্ছে গ্রামেতে, ভলিউমটা হচ্ছে সেমি কিউবে, সেই জন্য তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে করে নিয়েছি, আর ভলিউমটা আমরা মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে করে নিয়েছি, ঠিক আছে। Density of a substance tells us about how closely its particle are packed. Density এর মাধ্যমে কিন্তু একটা সাবস্টেন্স কতটা ক্লোজলি, মানে হাউ ক্লোজলি পার্টিকেলস গুলো, একটা সাবস্টেন্সের পার্টিকেলস গুলো কতটা ক্লোজলি প্যাকড হয়ে আছে সেটা কিন্তু আমরা কেবলমাত্র ডেনসিটির মাধ্যমেই জানতে পারি, সেটা কিন্তু ডেনসিটির মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি। ইফ ডেনসিটি ইজ মোর, ইট মিনস পার্টিকেলস আর মোর ক্লোজলি প্যাকড, তাহলে ডেনসিটি যদি খুব বেশি হয় তাহলে কিন্তু তারা খুব ক্লোজলি প্যাকড হয়ে আছে, পার্টিকেলস গুলো, ওই সাবস্টেন্সটার পার্টিকেলস গুলো খুব ক্লোজলি প্যাকড হয়ে আছে। আর ডেনসিটি যদি লো হয়, ধরো তাদের ঘনত্বটা, বস্তুর ঘনত্ব খুব বেশি নয়, তাহলে একটু গ্যাপ আছে, ঠিক আছে, অতটাও ক্লোজ নেই যতটা ডেনসিটি বেশি থাকলে হবে। এবার দেখো টেম্পারেচার, টেম্পারেচারে কি আছে, দেয়ার আর 3 কমন স্কেল, তোমরা জানো সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। কেলভিন হচ্ছে এখানে এসআই ইউনিট পড়েছি আমরা। আচ্ছা, জেনারেলি থার্মোমিটার উইথ সেলসিয়াস স্কেল আর ক্যালিব্রেটেড ফ্রম 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত কিন্তু স্কেল করা হয়। সেলসিয়াস স্কেলে থার্মোমিটারটা 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত করা হয়, যেখানে দুটোই হচ্ছে একটা তোমার ফ্রিজিং পয়েন্ট, একটা বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। তার মানে 0 ডিগ্রিটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, জলের হিমাঙ্ক, জলের হিমাঙ্ক হচ্ছে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে, আর বয়লিং পয়েন্ট ওয়াটার, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে আমাদের 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেল রিপ্রেজেন্ট হয় কিভাবে, 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি, 212 ডিগ্রি, 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট স্কেলের মেজারমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ফারেনহাইট স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের যে রিলেশনশিপটা আছে সেটা দেখে নাও। ফারেনহাইট ইজ ইকুয়াল টু 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 30, ঠিক আছে, এটা জেনে রাখো। এটা আশা করছি মানে এই ব্যাপারগুলো খুবই ইজি, তাই তো, এই জিনিসগুলো তোমাদের অনেকটাই জানার মধ্যে সবটা, ঠিক আছে। কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের রিলেশনশিপ দেখে নাও। কেলভিন ইকুয়াল টু ডিগ্রি সেলসিয়াস প্লাস 273.15, তোমরা ক্লাস 10 এ পড়েছিলে তাই তো, যে পরম উষ্ণতা স্কেল বলতে বুঝেছিলে তো তোমরা, যে তাহলে যে পরম উষ্ণতা স্কেলকে, পরম স্কেল উষ্ণতা এটাকে বলা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করা হয়। ক্যাপিটাল টি ইকুয়াল টু কি হয়, যে সাধারণ যে সেলসিয়াস স্কেলের উষ্ণতাটা সাথে 273 কে যোগ করলে আমরা কিন্তু কেলভিন স্কেলের উষ্ণতা পেয়ে যাই, তাই তো। কেলভিন স্কেলের উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা কিভাবে পাই না, এইভাবে পাই। কেলভিন স্কেলে কিন্তু আমরা পাই যে যেটা সেলসিয়াস স্কেলে আছে তাপমাত্রাটা প্লাস 273 করতে, এটাও সেম সেটাই দিয়েছে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট টেম্পারেচার বিলো 0 ডিগ্রি, মানে একদম নেগেটিভ ভ্যালু, 0 নিচে তো নেগেটিভ ভ্যালু, possible in Celsius scale, but in Kelvin scale negative temperature not possible. Kelvin scale কিন্তু নেগেটিভ টেম্পারেচার পসিবল নয়, কিন্তু সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে তার 0 ডিগ্রি থেকে লো টেম্পারেচার মানে নেগেটিভ ভ্যালু কিন্তু পসিবল। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে দাও। দেখো এখানে কিন্তু থার্মোমিটারটা দিয়ে দিয়েছে, যেটা ইউজিং করছে তোমার ডিফারেন্ট স্কেলস, ডিফারেন্ট টেম্পারেচার স্কেল। দেখো এখানে কেলভিন, সেলসিয়াস আর ফারেনহাইট দিয়ে দিয়েছে। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, এগুলো কিন্তু কোনোদিন ভুলবে না, এমন ভাবে এগুলো পড়বে কোনোদিন ভুলবে না। আচ্ছা, সেলসিয়াস স্কেলে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেলেও 32 ডিগ্রি। তাহলে এবার আমি কি করব, সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের সাথে 273.15 কেলভিন অ্যাড করলেই আমি কেলভিনের টেম্পারেচারটা পেয়ে যাচ্ছি সেই অনুযায়ী, ঠিক আছে।
এবার আনসার্টেনিটি ইন মেজারমেন্ট, আনসার্টেনিটি ইন মেজারমেন্ট, আনসার্টেনিটি ইন মেজারমেন্টে দেখো বলছে অনেক তো এক্সপেরিমেন্টাল ডাটা আছে, তার মধ্যেও কিছু কিন্তু মেজারমেন্টে একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। আনসার্টেনিটি মানে কি? অনিশ্চয়তা, কিছু একটা অনিশ্চয়তা কিন্তু থেকে যাচ্ছে নাম্বারগুলোর মধ্যে। সেই নাম্বারগুলোকে আরো মিনিংফুল করে তোলার জন্য কিছু পদ্ধতি আছে, ঠিক আছে, সেগুলোর কথাই বলছি। সাইন্টিফিক নোটেশন যেটা, যেমন দেখো একটা কোনো নাম্বার, মানে কেমিস্ট্রি কি, কেমিস্ট্রি হচ্ছে স্টাডি হচ্ছে অ্যাটম আর মলিকিউল নিয়ে স্টাডিকেই আমরা কেমিস্ট্রি বলি। যাদের মাস হবে একদম তোমার স্মল, একদম লো মাসে হবে, আর প্রেজেন্ট হবে এক্সট্রিমলি লার্জ নাম্বারে, লার্জ নাম্বারে কিন্তু প্রেজেন্ট থাকবে। কেমিস্টরা যারা ধরো ডিল করে এইসব নাম্বারগুলোর সাথে, ধরো 60200, এত বড় একটা সংখ্যা, দেখো আমি নিজে বললাম না সেই কারণে এত বড় বলে সংখ্যাটা। যাদের মানে সংখ্যার যে হাইড্রোজেন অ্যাটম আছে, যেটা হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসে আর কি প্রেজেন্ট থাকে, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসে প্রেজেন্ট থাকে। এত বড় সংখ্যার একটা হাইড্রোজেন অণু, যেটা 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসে কিন্তু প্রেজেন্ট থাকে, ঠিক আছে, সেটা থাকে যা একটা এইচ অ্যাটমের এত বড় সংখ্যা 0.000, মানে প্রচন্ড বড় একটা সংখ্যা, এত গ্রাম মাস ভরের মতো আর কি ক্ষুদ্র সংখ্যা নিয়ে কিন্তু তাদেরকে গবেষণা করতে হয়। একইভাবে ধরো প্ল্যাঙ্ক ধ্রুবক আছে আমাদের, বা তোমার স্পিড অফ লাইট আছে, চার্জ অন দ্য পার্টিকেলস আছে, তাই তো, চার্জ অন দ্য পার্টিকেল আছে, এটসেট্রা ইনভলভ নাম্বার অফ দ্য অ্যাবভ ম্যাগনিটিউড। এরাও কিন্তু একদম উপরের যে মানগুলো দেওয়া ছিল যে এত বড় বড়, সেগুলোর সাথে কিন্তু এগুলো রিলেটেড ইনভলভ থাকে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, স্পিড অফ লাইট, একটা লাইটের স্পিড যদি শুধু বিশাল একটা অ্যামাউন্টের হবে, বা সেগুলোকে ক্যালকুলেট করার জন্য কিন্তু ওই 10 টু দি পাওয়ার ব্যাপারটা এসেছিল, ঠিক আছে। আর কিছু নেই এরকম, হ্যাঁ যেটা বলছিলাম ওই 10 টু দি পাওয়ার ব্যাপারটা এখানে বলেছে। where small n, দেখো ক্যাপিটাল n ইনটু 10 টু দি পাওয়ার স্মল n, স্মল n হচ্ছে এখানে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট হ্যাভিং পজিটিভ অর নেগেটিভ ভ্যালু, এক্সপোনেন্ট হচ্ছে ওই সংখ্যাটা, ঠিক আছে। সূচক বলতে এক্সপোনেন্ট কে বোঝাচ্ছে, যেটা হচ্ছে পজিটিভও হতে পারে নেগেটিভও, তাই না। 10 টু দি পাওয়ার, যেমন অ্যাভোগাড্রো নাম্বার যেটা 6.022 into 10 to the power 23, তাহলে সেটা পজিটিভ, n স্মল এটা হচ্ছে পজিটিভ, আর ক্যাপিটাল n হচ্ছে একটা সংখ্যা যেটা তোমার 1.000 থেকে 9.99 এর মধ্যে কিন্তু একদম চেঞ্জ হয়, এইটার মধ্যে ভ্যারি করে, 1.000 থেকে 9.999 এর মধ্যে ভ্যারি করে, ঠিক আছে। তাহলে দেখো 232.502 as, তাহলে এইভাবে আমি লিখতে পারি, যখন 3 2 থেকে একটা দশমিক সরে যাচ্ছে, 3 আর 2 পরে 2 3 2 এর পরে দশমিকটা আছে, আমি একদম ফার্স্টে যে 2টা আছে তারপরে দশমিক এনে নিচ্ছি, তাহলে কিন্তু 10 টু দি পাওয়ার 2 হয়ে গেল। তাহলে 100 তুমি দুটো শূন্য দুটো ঘর পিছিয়ে গেছে দশমিকটা, তাহলে 10 টু দি পাওয়ার 2 কিন্তু সাইন্টিফিক নোটেশন ওয়াইজ। Note that while writing in decimal had to be moved to the left by 2 places, same is the exponent of 10 is the scientific notation, ঠিক আছে। তাহলে এই যে 2.32502 into 10 to the power 2, তাহলে এখানে স্মল n এর জায়গায় 2 বসেছে, এই 2টাই হচ্ছে 10 এর এক্সপোনেন্ট, 10 এর এক্সপোনেন্ট তাহলে কি 2, ঠিক আছে, সেটা পজিটিভ, এখানে নেগেটিভও হতে পারে, যেরকম 0.00016, তাহলে আমি কিন্তু মুভ করে নিলাম একদম রাইট সাইডে, দেখো আমরা ডেসিমালটাকে মুভ করে নিয়েছি রাইট সাইডে 1.6, তাহলে কটা ঘর পিছিয়েছে 4টে, তাহলে আমরা যেহেতু রাইট সাইডে সরিয়ে দিয়েছি তাহলে কিন্তু একদম নেগেটিভ হয়েছে, নেগেটিভ এক্সপোনেন্ট পেয়ে গেছি আমরা 10 টু দি পাওয়ার -4, 4টে ঘর সরালাম, যটা ঘর সরালাম তটাই সেটাই হচ্ছে এক্সপোনেন্ট, যটা ঘর, এটা কিন্তু অনেকেই দেখেছি ভুল করে, অনেকেই দেখেছি এই ক্যালকুলেশনটা ভুল করে। তাহলে আমরা যখন রাইট সাইডে মুভ করছি ডেসিমালটা, তখন কিন্তু এক্সপোনেন্টটা নেগেটিভ হচ্ছে,
আর কত মানে এক্সপোনেন্টটা কত সেটা কি করে বুঝছি 1.6 × 10⁴ মানে 4টে ঘর আমরা ডান দিকে সরেছি ঠিক আছে ফার্স্টটা দেখো দুটো ঘর সরেছি তাই জন্য 10⁻² আর একদম লেফটে সরেছি বলে পজিটিভ রাইট সাইডে সরলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মাল্টিপ্লিকেশন ডিভিশন দেখে নাও কিভাবে করে 5.6 × 10⁵ হয়তো জানো তুমি এটা ম্যাথমেটিক্সে করেও থাকবে এতদিনে করেও ফেলেছো হ্যাঁ আর 6.9 × 10⁸ যেটা হচ্ছে দেখো তাহলে আমি 5.6 × 6.9 কমন নিয়ে নিলাম 10⁵ প্লাস যে এক্সপোনেন্ট গুলো আছে সেগুলো অ্যাডিশন হয়ে যায় তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যে আমাদের ক্যাপিটাল এন যে ডিজিট নাম্বারটা আছে সেটা আগে চলে আসে সেটা আগে কমন নিয়ে নেওয়া হয় ইনটু করা হয় 10⁻, যেটা এক্সপোনেন্ট গুলো আছে দুটো ক্ষেত্রেই সেটাকে অ্যাডিশন করে দেওয়া হয় 5 প্লাস 8 বাট 38.64 × 10⁻13 এটা বেরোলো 5 প্লাস 8 করে এবার আমি যদি 3.864 করতে চাই তাহলে কি হয়ে যাবে 10⁻14 হয়ে যাবে না একটা ঘর সরিয়ে নিলাম একটা ঘর লেফটে করে দিলাম লেফটে করে দিলে তাহলে 13 থেকে 14 হয়ে গেল শূন্য সংখ্যা বাড়বে তাই জন্য হলো সেরকমই 9.8 পরেরটা দেখো 10⁻2 আছে নেগেটিভে যদি হয় ওটা পজিটিভ দিয়ে করলাম এবার এক্সপোনেন্ট যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে 10⁻2 প্লাস ব্র্যাকেটের মধ্যে -2 তাহলে প্লাস মাইনাসে মাইনাস -2 -6 হচ্ছে -8 তাহলে 2.45 তাহলে আবার আমরা কিন্তু 2 আর 4 এর মাঝখানে ডেসিমাল টানবো 4 এর আগে নিয়ে চলে আসবো 4 এর পরে আছে 4 এর আগে নিয়ে যদি চলে আসি তাহলে কি হবে নেগেটিভে আছে কমে যাবে তাহলে ওটা কিন্তু পজিটিভে ছিল সেক্ষেত্রে লেফটে সরতে 10⁻13 থেকে 14 হয়েছে কিন্তু এটা তো তোমার নেগেটিভ সাইন তাহলে নেগেটিভে কি হবে তুমি যত কমাবে তত শূন্য সংখ্যা তার মানে বাড়ছে শূন্য সংখ্যা একটা বাড়লো মানে 10⁻8 থেকে 10⁻7 হয়ে গেল শূন্য কিন্তু একটা যেহেতু সরে গেল এক ঘর যেহেতু ডেসিমালটা সরে গেল ঠিক আছে আর যদি ডিভিশন হয় ডিভিশনটাও দেখে নাও ডিভিশন হচ্ছে নেগেটিভ মানে যেটা আমি অ্যাডিশন করেছি এখানে তো অ্যাডিশন করলাম 5 প্লাস 8 করলাম -2 এর সাথে -6 এরও অ্যাডিশন করলাম কিন্তু ডিভিশনে কি হয় মাইনাস করতে হয় ডিভিশনে মাইনাস তাহলে -3 -4 -3 -4 -7 তাহলে 4.909 করতে চাই তাহলে কি হবে 4 পয়েন্ট তাহলে আমরা রাইট সাইডে এক ঘর সরাচ্ছি তাই তো 4 এর পরে ডেসিমাল আনছি তাহলে 10⁻8 যদি আমরা কি বলতো আমরা যদি করতাম 0 আচ্ছা 0.04909 তাহলে 10⁻- কত হতো 0.04909 তাহলে দেখো লেখো দেখি লাইভ চ্যাটে যে 0.04909 ইনটু 10⁻- কত হতো লেখো এরপর আছে অ্যাডিশন অ্যাডিশনে দেখে নাও অ্যাডিশনে কি করতে হয় না এখানে কিন্তু first the number are written in such a way that they have the same exponent তারপরে কি করতে হয় কোএফিসিয়েন্ট গুলোকে অ্যাড করতে হয় আর সাবট্রাক্ট তাহলে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ অ্যাডিশন হচ্ছে যোগ তাহলে ফর অ্যাডিং 6.65 × 10⁴ প্লাস 0. তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে এক্সপোনেন্ট যেগুলো আছে সেগুলোকে সেভ করে নিতে হবে তাহলেই কিন্তু অ্যাডিশনের সুবিধা ঠিক আছে জাস্ট প্লাস করে দিয়ে যেটা একদম ডিজিট নাম্বার আছে সেটাকে প্লাস করে দিয়ে ইনটু সেই নাম্বারটা বসে যাচ্ছে প্লাস মানে অ্যাডিশনের ক্ষেত্রে ইনটু 10⁴ বসে গেল দেখো তার মানে আমাকে কি ধরো দুটো অ্যাডিশন করতে দিয়েছে কিন্তু একটাতে 10⁵ আছে একটাতে 10⁴ আছে সেক্ষেত্রে আমাকে কিন্তু দুটোকেই 10⁵ করে নিতে হবে বা দুটোকেই 10⁴ করে নিতে হবে মোট কথা এক্সপোনেন্টটাকে আমাকে সেম রাখতে হবে অ্যাডিশনের ক্ষেত্রে সেম সাবট্রাকশনেও কিন্তু সেম করতে হবে আমাকে এক্সপোনেন্টটাকে কিন্তু সেম রাখতে হবে দেখে নাও
এরপর আছে সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগার আছে, যেটা হচ্ছে দেখো সিগনিফিকেন্ট ফিগার মানে কি না, কিছু তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। Every experimental measurement has some amount of uncertainty associated with it because of the limitation of measuring instrument. মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো তো একদম পারফেক্ট না, তার মধ্যেও কিছু লিমিটেশনস আছে। সেই জন্য আমাদের এক্সপেরিমেন্টাল মেজারমেন্টে আনসার্টেনিটি দেখা যায়, কিছু সাম অ্যামাউন্ট অফ আনসার্টেনিটি কিন্তু দেখা যায়। ঠিক আছে, যেমন ধরো একটা কোনো ফর এক্সাম্পল মাস অফ অ্যান অবজেক্ট ইজ অবটেইনড ইউজিং প্ল্যাটফর্ম ব্যালেন্স and it comes out to be 9.4, একদম সাধারণ যে তুলা যন্ত্র সেটা ব্যবহার করে একটা বস্তুর ভর ক্যালকুলেট করলে পাচ্ছি 9.4 গ্রাম। কিন্তু যখন আমি অ্যানালাইটিক্যাল ব্যালেন্স দিয়ে মেজারমেন্ট করছি সেই অবজেক্টের মাস, তখন কিন্তু পাচ্ছি 9.4213 গ্রাম। তার মানে আমরা যেটা পাচ্ছি ধরো আমরা যেটা পাচ্ছি যেটা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল ব্যালেন্সের মাধ্যমে যে মাসটা পাচ্ছি সেটা কিন্তু একদম স্লাইটলি হায়ার দেন দ্য মাস অবজেক্ট বাই ইউজিং প্ল্যাটফর্ম ব্যালেন্স, মানে সাধারণ তুলা যন্ত্র থেকে কিছুটা বেশি, তো 9.4213 গ্রাম অ্যানালাইটিক্যাল ব্যালেন্সের মাধ্যমে পেয়েছি। Digit 4 placed after decimal in the measurement by platform balance is uncertain. তার মানে এই ডেসিমালের পর যে সংখ্যাটা আছে 4, 9.4 পয়েন্টের পরে 4 আছে, সেটা কিন্তু আনসার্টেন। সেখানে কিন্তু একটা আনসার্টেনিটি দেখা যাচ্ছে। Uncertainty in the experimental or the calculated values indicated by mentioning the number of significant figure. তাহলে বলছে পরীক্ষামূলক কিছু বা ক্যালকুলেটেড যে ভ্যালুগুলোর মধ্যে আনসার্টেনিটি নির্দেশ করা হয় একদম কিছু প্রবলেমস মেনশন করে, মেনশনিং দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। এবার এই সিগনিফিকেন্ট ফিগার আর মিনিংফুল ডিজিট, এটা হচ্ছে একটা মিনিংফুল ডিজিট। ঠিক আছে, তাৎপর্য বাংলা যেটাকে বলছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কিন্তু একটা অর্থপূর্ণ সংখ্যা যা নিশ্চিতভাবে জানা যায়। ঠিক আছে, এটা বাংলায় বলে আরো ভালো করে বুঝবে তোমরা যে সিগনিফিকেন্ট ফিগার বলতে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটা কিন্তু একটা মিনিংফুল ডিজিট মানে অর্থপূর্ণ সংখ্যা which are known with certainty plus 1 which is estimated or uncertain। সেটা কিন্তু অনিশ্চয়তা কিছু সংখ্যা এবং শেষে অনিশ্চিত কিছু সংখ্যা লিখেই নির্দেশ করা হয়। এই আনসার্টেনিটিটা ইন্ডিকেটেড বাই রিপিং দ্য সার্টেন ডিজিট or the last uncertain digit। কিছু সংখ্যা বা শেষে কিছু অনিশ্চিত সংখ্যা লিখে এগুলোকে কিন্তু ইন্ডিকেট করা হয় আনসার্টেনিটি আছে। যেমন 11.2 মিলিলিটার, we say the 11 হচ্ছে সার্টেন আর 2 হচ্ছে আনসার্টেন। কারণ কি 2 এর পরে তো আরো কিছু থাকতে পারে, তাই না? 2 এর পরে তো আরো কিছু থাকতে পারে, সেটাকে আমরা ধরি নি। আমরা দেখব ক্যালকুলেশনে কিছু বেরিয়েছে ধরো 11 পয়েন্ট বা যাই হোক 12.23475555 এরকম কিছু একটা বেরিয়েছে, আমরা কিন্তু জাস্ট কিছুটা লিখলাম। তার মানে কি পরের যে সংখ্যাটা আছে সেটা আনসার্টেন, তাহলে দশমিকের ডেসিমালের আগে যেটা আছে সেটা সার্টেন। ঠিক আছে, এবার দেখো আনসার্টেনিটি উড বি প্লাস মাইনাস 1 ইজ দ্য লাস্ট ডিজিট। তাহলে একদম শেষ সংখ্যার প্লাস মাইনাস 1 হবে। ঠিক আছে, আচ্ছা, an uncertainty of plus minus 1 is the last digit is always understood। তাহলে তবে শেষের সংখ্যার অনিশ্চয়তা সর্বদাই, যদি অন্য কিছু মেনশন করা না থাকে তাহলে কিন্তু শেষের সংখ্যার যে আনসার্টেনিটি অলওয়েজ কিন্তু প্লাস মাইনাস 1, অলওয়েজ প্লাস মাইনাস 1। ঠিক আছে, এবার কিছু রুলস আছে। ঠিক আছে, এই সিগনিফিকেন্ট ফিগারের যে প্রেজেন্ট আছে যে তোমার নাম্বারটা ডিটারমাইন করার জন্য কিছু রুলস আছে। দেখো, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। সব যে নন জিরো ডিজিট গুলো সেগুলো কিন্তু সিগনিফিকেন্ট হয়। এটা আমি একটু শর্টে বলছি। দেখো, বলছে সমস্ত নন জিরো ডিজিট গুলো কিন্তু তাৎপর্যপূর্ণ
সংখ্যা হয়, শূন্য নেই যেখানে, ধরো 126, 126, 140 হবে না, শূন্য আছে, 145, এগুলো সবই কিন্তু তিনটেই। তাহলে এই ধরো এক্সাম্পল এখানে দিয়েছে, তাহলে এখানে তিনটে করে ধরো 1437, আমি জাস্ট এক্সাম্পল বলছি, 1437, এখানে তাহলে চারটে সিগনিফিক্যান্ট নাম্বার আছে, সিগনিফিক্যান্ট ফিগার আছে তার চারটে। 285 দেখো এখানে তিনটে আছে, তাহলে 0.25 ml এর মধ্যে কিন্তু দুটো আছে। পয়েন্টের আগে ডেসিমালের আগে 0, এটা কোনো কাউন্ট হয় না, ঠিক আছে, 1 নম্বর গেল। এবার 2 নম্বর হচ্ছে কোন নাম্বারের একদম ফার্স্ট যে শূন্যবিহীন সংখ্যার বাম দিকের শূন্য সংখ্যাটা, ধরো 023, তাহলে সেটাও কিন্তু 0টা কাউন্টেবল নয়। আমি কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার 23 মানে দুটো সিগনিফিক্যান্ট ফিগার আছে, দুটো সিগনিফিক্যান্ট ফিগার আছে, এইভাবে কিন্তু ধরতে হয়। এরা কেবলমাত্র দশমিক বিন্দুর স্থানটাকে নির্দেশ করে, জাস্ট 0.03, এই যে 0.03, এটাতে কি হয় না, এটা জাস্ট একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে, একটাই কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে, তাই তো। 0.0052, এখানে এই জিরো গুলো কাউন্ট হচ্ছে না, জাস্ট আমাদের ডেসিমালের পজিশনটা এরা কিন্তু ডিটারমাইন করার জন্য, ইন্ডিকেট করার জন্য ইউজ হচ্ছে। তাহলে 5 আর 2 এই দুটোই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। এরপর যেটা আছে তোমার 0 বিটুইন নন জিরো ডিজিট, তাহলে দুটো যদি নন জিরো ডিজিটের মধ্যবর্তী যে জিরোটা, ধরো তো এক্সাম্পল দেখলেই বুঝে যাবে, 2.005, এখানে কিন্তু 4 সিগনিফিক্যান্ট, এইটা আবার ধরছি। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখো, এগুলো কিন্তু ক্যালকুলেশনের সময় কখনো ভুলিয়ে ফেলছো না। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার বলতে আশা করি বুঝতে পারছো একটু যে 2.005, এখানে কিন্তু আমার যেহেতু ডেসিমালের আগে একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে, পরেও লাস্টেও রয়েছে, তাহলে দেখো মিডিলের যে জিরো গুলো আছে সেগুলো কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার। কিন্তু যদি 0.03 হয় তাহলে কিন্তু সেখানে একটাই সিগনিফিক্যান্ট ফিগার, 0.002 যদি হয় তাহলেও সেখানে একটাই। এছাড়া দেখো যদি কোনো সংখ্যা, আমি একদম বেঙ্গলিতে বলছি, তোমরা আশা করি আরো ভালো করে বুঝতে পারছো, যে কোনো সংখ্যা দিয়ে শূন্য দিয়ে যদি শেষ হয়, বা অন্য কোনো সংখ্যার ডান দিকে যদি শূন্য, ধরো কোনো সংখ্যা শূন্য দিয়ে শেষ হয়েছে 100, বা তার ডান দিকে যদি শূন্য থাকে, তবে সেই শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। তবে আমাদের নোটিস রাখতে হবে যে ওই শূন্যগুলো যেন দশমিক বিন্দুর ডান দিকে থাকে, শূন্যগুলো যেন, যেমন 0.200 গ্রামে একদম কিন্তু তিনটে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার। যদি কোনো ডেসিমাল পয়েন্ট না থাকে তবে টার্মিনাল যে শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয় না, দশমিক বিন্দু থাকলে তবেই হবে, দশমিক বিন্দু না থাকলে হবে না, দশমিক বিন্দু থাকলে তবেই সেটা তাৎপর্যপূর্ণ হবে সেই জিরোটা। যেমন 0.200 হোক, 300 হোক, এখানে তো জাস্ট এক্সাম্পল থ্রু দেখিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাহলে দশমিক বিন্দু মানে ডেসিমাল থাকলে তবেই কিন্তু ওই 0.200, এই 2 এর পর যে 00 সেগুলো কাউন্টেবল হবে। 3, তাহলে তিনটে এখানে সিগনিফিক্যান্ট ফিগার, কিন্তু 100 এখানে কিন্তু একটাই রয়েছে সিগনিফিক্যান্ট ফিগার, কারণ এখানে ডেসিমাল নেই, কিন্তু 100 এর তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। যেমন ধরো 100.0, এখানে যদি এইভাবে যদি লিখি তাহলে কিন্তু চারটে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল। 100.0 যদি লিখি, ঠিক আছে, এইভাবে, তাহলে 100টাকে আমি যদি 1 × 10⁻², লিখি তাহলে কিন্তু একটাই সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে 1.0 লিখে দিলে কটা হলো, তিনটে হয়ে গেল। 1.0 লিখে দিলে তিনটে হয়ে গেল, 1.0 ইন্টু, ঠিক আছে, তাহলে 1.0 মানে ইন্টু 10⁻², তার মানে এখানে কটা, দুটো সিগনিফিক্যান্ট ফিগার। আর যদি তিনটে হয় তাহলে 1.00, তাহলে পয়েন্ট থাকলে তবেই কিন্তু হবে, তার আগে যদি তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকে, 1 তাৎপর্যপূর্ণ সংখ্যা, তারপরে পয়েন্ট দিয়ে 0 থাকলে সেটা কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আচ্ছা, কোনো একটা অবজেক্টের নাম্বার আমি কাউন্ট করছি, ধরো দুটো বল বা 20টা ডিম, এখানে যেরকম এক্সাম্পল দিয়েছে, তার কিন্তু একদম ইনফাইনাইট সিগনিফিক্যান্ট
সিগনিফিকেন্ট ফিগার, কারণ 2 এর পর পয়েন্ট দিয়ে 000 যদি আমি লিখে যাই তাহলে কি করে আমি কাউন্ট করব? ইনফাইনাইট একদম রয়েছে। তাহলে 2 বল, 20টা ডিম, 20 পয়েন্ট দিয়ে 00 প্রচুর জিরো লিখলাম। তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার তাহলে কটা হলো? প্রচুর হবে, তুমি আরো জিরো বাড়াও তাহলে আরো হবে, তার মানে কি ইনফাইনাইট। দেখো যে in numbers written in scientific notation all digits are significant। সেক্ষেত্রে দেখো 4.01 into 10 to the power 2, এখানে তাহলে তিনটে কিন্তু সিগনিফিকেন্ট ফিগার, 8.256 এখানে চারটে। ঠিক আছে, এইভাবে কিন্তু হয়। এবার কিছু পড়বো, যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রিসিশন অ্যাকিউরেসি। এই ব্যাপারটা একটু পড়বো। Precision refers to the closeness of various measurements for the same quantity। বলছে স্পষ্টতা, প্রিসিশন মানে হচ্ছে স্পষ্টতা বা সূক্ষ্মতা, বলতে বোঝায় যে একই পরিমাণের জন্য বিভিন্ন পরিমাপগুলোর পরস্পরের কত কাছাকাছি হয়। স্পষ্টতা বা সূক্ষ্মতা বলতে যে একই পরিমাণের জন্য বিভিন্ন পরিমাপগুলো পরস্পরের কতটা কাছাকাছি হবে সেটাই হচ্ছে স্পষ্টতা। আর সঠিকতা হচ্ছে এমন একটা নির্দিষ্ট মান is the agreement of a particular value to the true value of the result। তাহলে অ্যাকিউরেসি কি? agreement of a particular value to the true value of the result। তাহলে একটা নির্দিষ্ট মান যা রেজাল্টের একদম ট্রু ভ্যালু খুব কাছাকাছি হয়। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল দিলে এগুলো সব ক্লিয়ার হবে। এগুলো এক্সাম্পল ছাড়া কিন্তু ক্লিয়ার হবে না, এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবে। ধরো একটা রেজাল্ট হচ্ছে যদি 2 গ্রাম হয়, ট্রু ভ্যালু ফর এ রেজাল্ট হচ্ছে 2.00 গ্রাম। একজন স্টুডেন্ট এ দুটো মেজারমেন্ট নিল, আর 1.95 গ্রাম আর 1.93 গ্রাম হচ্ছে তোমার সেই মেজারমেন্ট গুলো। These value are precise as they are close to each other but not accurate। তারা কিন্তু ক্লোজ আছে কিন্তু একদম তো অ্যাকিউরেট নয়, তাই কি? অ্যাকিউরেট কি? অ্যাকিউরেট নয়, তাই তো? Another student B repeats the experiment and obtains 1.94 gram and 2.05 gram as a result of two measurements। These observations are neither precise nor accurate। এটা প্রিসাইজ হলো না, কাছাকাছিও নয়, দেখো অনেকটা গ্যাপ, মানে কাছাকাছিও নয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আবার প্রিসাইজও হলো না, অ্যাকিউরেটলিও হলো না। এবার সি কি করলো? রিপিট করলো দিস মেজারমেন্ট, রিপোর্ট দিল 2.10 গ্রাম and 1.99 gram। এটা দেখো as a result these values are precise and accurate। একদম কতটা কাছাকাছি সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং পেয়ে গেলাম যে সেই রেজাল্টটা প্রকৃত যে মানটা 2.00 গ্রাম, ট্রু ভ্যালু হচ্ছে 2.00 গ্রাম। তাহলে এক্ষেত্রে প্রিসাইজ হয়েছিল কিন্তু অ্যাকিউরেট হয়নি। যে স্টুডেন্ট বি এর ক্ষেত্রে 1.94 আর 2.05 মেজার করেছিল বি, স্টুডেন্ট বি, তারটা কি না অ্যাকিউরেট না প্রিসাইজ। কিন্তু যে স্টুডেন্ট সি মেজার করলো 2.01, 1.9 একদম 2 এর এপাশে ওপাশে, তাহলে সেটা হচ্ছে একদম অ্যাকিউরেট প্রিসাইজ। ঠিক আছে, দেখো এখানে মেজারমেন্ট স্টুডেন্ট এ বি সি এইভাবে দিয়েছে। এভারেজ করে আমরা কিন্তু পাচ্ছি, এভারেজ করে নেবে। বুঝতে না পারলে এরকম ধরনের কোশ্চেন এলে তোমার বুঝতে না পারলে এভারেজ করে নিয়ে দেখে নেবে কোন স্টুডেন্টটা কিন্তু একদম অ্যাকিউরেট বলেছে বা প্রিসাইজ দুটোই। অ্যাডিশন কিভাবে করবে? আচ্ছা এইবার অ্যাডিশন সাবট্রাকশন, এই যে সিগনিফিকেন্ট ফিগারগুলো, এই সিগনিফিকেন্ট ফিগারগুলোর অ্যাডিশন সাবট্রাকশন, আরো আছে মাল্টিপ্লিকেশন ডিভিশন অফ দ্য সিগনিফিকেন্ট ফিগার, এগুলো কিন্তু দেখো এই যে 2.5 into 1.25 কি করে এ হচ্ছে, এগুলো তোমরা একটু নিজেরা রিডিং করো। রিডিং করে আমাকে বলো যে এটা তোমাদের কোথাও ডাউটস আছে কিনা, সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আশা করি বুঝতে পেরেছো, কারণ অনেকটাই ইজি এটা। ঠিক আছে, এইভাবে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা তোমরা কিন্তু রিড করো। ঠিক আছে, রিড করে নাও।
আচ্ছা, ডাইমেনশনাল অ্যানালাইসিস, তাহলে মাল্টিপ্লিকেশন কি বললাম, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন আর সাবট্রাকশন, এই সিগনিফিকেন্ট ফিগার গুলো এগুলো রিড করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে আমি কিন্তু আবার বলে দেবো। আচ্ছা, dimensional analysis. Often while calculating there is a need to convert units from one system to another. তাহলে অ্যানালাইসিস এর ক্ষেত্রে বা ক্যালকুলেশন এর ক্ষেত্রে আমাকে ইউনিট গুলো চেঞ্জ করতে হতে পারে। সেক্ষেত্রে দেখো, a piece of metal is 3 inch represented by IN, তাহলে সেন্টিমিটারে কত এর লেন্থটা হবে, ঠিক আছে, একটা পিস অফ মেটালের লেন্থ দিয়ে দিয়েছে 3 ইঞ্চ, তাহলে সেন্টিমিটারে সেই সেটা কত হবে, তাহলে 1 ইঞ্চি সমান we know that 1 ইঞ্চি সমান কত সেমি। from this equivalency we can write 1 ইঞ্চি by 0.54 সেমি equal to 1, তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করছে। তাহলে 1 ইঞ্চি by 2.54 সেমি ইকুয়াল হচ্ছে 1 এর সাথে, আবার 2.54 সেমি বাই 1 ইঞ্চি এটাও কিন্তু 1 এর সাথে ইকুয়াল। তাহলে ইউনিট ফ্যাক্টর, এই দুটোকে কিন্তু ইউনিট ফ্যাক্টর বলে। তুমি আগে পরে করে লিখছো যে 1 ইঞ্চি বাই 2.54 করলেও তুমি 1 পাচ্ছ, আবার 2.54 করলেও তুমি 1 পাচ্ছ, তাহলে এটাকে কিন্তু ইউনিট ফ্যাক্টর বলে। if some number is multiplied by this unit factor, কিছু নাম্বার আছে, কিছু সংখ্যাকে যদি তুমি এই মাল্টিপ্লাই করো এই ইউনিট ফ্যাক্টর মানে 1 দিয়ে, it will not be affected otherwise, এটার কোনো এফেক্ট হয় না, এফেক্টেড হয় না, ঠিক আছে, কিন্তু 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তখন এফেক্টেড হবে। এই ব্যাপারগুলোই কিন্তু এখানে বলেছে, এই ব্যাপারগুলোই কিন্তু এখানে বলেছে। আর একটা দেখো নিচে একদম, it should also be noted that in the above example data unit can be handled just like other numerical part. It can be cancelled, divided, multiplied, squared. Let us study one more. আর একটা এক্সাম্পল দেখো, a jar contain 2 liter of milk, ক্যালকুলেট করতে বলছে। এই তোমরা এটা কিন্তু খাতায় করবে, ঠিক আছে, খাতায় করে প্র্যাকটিস করে দেখবে, না দেখে খাতায় প্র্যাকটিস করে দেখবে তোমরা নিজে থেকে এই ক্যালকুলেশন গুলো ঠিকঠাক করতে পারছো না, অ্যাকিউরেটলি করতে পারছো কিনা তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে। ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য মিল্ক, আশা করি কিন্তু তোমরা জানো, মানে আমার মনে হচ্ছে একটুখানি আমাকে জানিয়ে দিও। মিটার কিউবে ভলিউম লেখা হচ্ছে মিটার কিউবে, তাহলে আমাকে কি হচ্ছে না 2 লিটার থেকে মিটারে আন, তাহলে 1 লিটার সমান তাহলে 1000 সেমি কিউব, তাহলে 1000 সেমি কিউব, 1 মিটার মানে 100 সেমি মিটার কিউবে আনতে হবে, তাই তো। এইভাবে তাহলে 1 মিটার বাই 100 সেমি করলে পাই 1, আবার 100 সেমি বাই 1 মিটার করলেও 1 পাই। এখানেও কিন্তু ইউনিট ফ্যাক্টর পেয়ে যাচ্ছি। ফার্স্ট ইউনিট ফ্যাক্টর এবার দেখো, টেকেন ফার্স্ট ইউনিট ফ্যাক্টর নেওয়া হলো এবং কিউব করা হলো, তাহলে 1 মিটার বাই 100 সেমি হচ্ছে একটা ইউনিট ফ্যাক্টর, আবার 100 সেমি বাই 1 মিটার একটা ইউনিট ফ্যাক্টর, তাহলে 1 মিটার বাই 100 সেমি কিউব করে নিলাম, 1 মিটার কিউব 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, তাহলে সেখান থেকেও আমি 1 কিউব পাচ্ছি, সেন্টিমিটার কিউব ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 2 মিটার কিউব বাই 10 কিউব, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার, 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 মাইনাস 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, তাহলে 2 লিটার অফ মিল্ক এটাকে মিটার কিউবে আমরা কিভাবে, ঠিক আছে। আরো এক্সাম্পল আছে, হাউ মেনি সেকেন্ডস আর দেয়ার ইন 2 ডেজ, এটা তোমরা দেখি না দেখে করে আমাকে পারি, মানে এগুলো তোমরা জানো আমার সেই মনে হচ্ছে, ঠিক আছে, তাও তোমরা করবে, যেহেতু চ্যাপ্টারে আছে সেটা করতেই হবে, এগুলো খুবই ইজি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছে যে লস অফ, লস অফ কেমিক্যাল কম্বিনেশন, এখান থেকে আবার নেক্সট একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে, নেক্সট একটা ক্লাস দিয়ে দেবো, সেখানে আশা করি চ্যাপ্টারটা কমপ্লিটও হয়ে যাবে। তারপর কিন্তু তোমাদের টেস্টটা থাকবে, তার মধ্যে তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ফুল চ্যাপ্টারে অ্যাসাইনমেন্ট তোমাদের আমি দিয়ে দেবো। আজকের ক্লাসটা তাহলে আমাদের এই অবধি থাকলো, ঠিক আছে। লস অফ কেমিক্যাল কম্বিনেশন থেকে আমি নেক্সট দিন স্টার্ট করবো, ঠিক আছে। ওকে, তাহলে যেটা বললাম যে ওইগুলো মাল্টিপ্লিকেশনের ওই সিগনিফিকেন্ট ফিগারের যে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো একটু ডিভিশন, এগুলো একটু করে দেখো, যে না বুঝতে পারলে আমি বুঝে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই, থ্যাংক ইউ সো মাচ।